আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছে সবাই? এই প্যান্ডেমিক সিচুয়েশনে আশা করি সবাই ভালো আছো। সো আমরা মনে হয় লাইভে চলে আসছি। একটু যারা যারা চলে আসছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে চলে আসছি, এবং লাইভটা নিজেদের ওয়ালে শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে লেখো ডান। ওকে, যারা যারা চলে আসছো তারা তারা একটু নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে লেখো ডান। আচ্ছা, যদি আমার লেখা বুঝতে কষ্ট হয় অথবা যদি আমার ভয়েস শুনতে একটু কষ্ট হয় তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে ভাইয়া আপনার লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না অথবা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার লেখা যদি ক্লিয়ার দেখা যায় এবং আমার ভয়েস যদি স্পষ্ট শোনা যায় তাহলে একটু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ওকে, সো অনেকেই কমেন্ট করছে যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে এবং লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে। কথা বাড়াবো না, সো আমরা আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনায় ডিরেক্টলি চলে যাব। আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাতের 6.1 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব। ওকে, সো পড়তে পড়তে তোমাদের সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে। এখন আর কথা বাড়াচ্ছি না, এখন চলো ডিরেক্টলি আমরা আমাদের আলোচনায় চলে যাই। আজকে আমরা ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেগুলো হলো কিছু থিওরি। যেহেতু আমরা ত্রিকোণমিতি শুরু করতেছি, সো ত্রিকোণমিতির কিছু ফান্ডামেন্টাল আমাদের জানা খুব জরুরি, যে ফান্ডামেন্টাল গুলো মাঝে মাঝে কোনো এক্সামে আসলেও আসতে পারে। তো ফার্স্ট অফ অল একটা কথা একটু বলে নেই যে ত্রিকোণমিতির জনক বলা হয় কাকে। ন্যাচারালি আমরা ত্রিকোণমিতির জনক বলে থাকি হিপারকাসকে। ওকে, কেউ যদি তোমাকে কখনো কোশ্চেন করে যে ত্রিকোণমিতির জনক বা ত্রিকোণমিতির আবিষ্কারক কে, তখন তুমি দুম করে অ্যানসার দিয়ে দিবা যে ত্রিকোণমিতির জনক হলো হিপারকাস। আচ্ছা, যেহেতু আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলতেছি, এই ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি শব্দটা একটু বিশ্লেষণ করা দরকার। এই যে আমাদের কাছে যে ট্রাইগোনোমেট্রি শব্দটা আছে, এই শব্দটা অ্যাকচুয়ালি দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। ওকে, এই ট্রাইগোনোমেট্রি শব্দটা দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। একটা হলো ট্রাইগোনন, এই ট্রাইগোননের বাংলা হলো ত্রিভুজ। ওকে, এবং আরেকটা হলো মেট্রন, এই মেট্রনের বাংলা হলো পরিমাপ। সো তুমি একটু যদি খেয়াল করো ট্রাইগোনোমেট্রি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? একটা পাচ্ছি ওয়ার্ড ত্রিভুজ, আরেকটা ওয়ার্ড পাচ্ছি পরিমাপ। তাহলে তোমার ইনিশিয়াল একটা ধারণা হয়তোবা চলে আসছে
যে ত্রিকোণমিতি মানে হলো ত্রিভুজের পরিমাপ। এক্স্যাক্টলি ভাইয়া, ত্রিকোণমিতির ডেফিনেশনটা এরকম বলা আছে যে গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু ও কোণের পরিমাপ আলোচনা করা হয়। ওকে, সো এই হলো আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে একদম বেসিক ফান্ডামেন্টাল। আমি একটু ফার্স্ট থেকে আবার বলে নেই যে কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে ত্রিকোণমিতির জনক বা ত্রিকোণমিতির আবিষ্কারক কি, তুমি দুম করে অ্যানসার দিয়ে দিবা কি ভাইয়া, যে হিপারকাস হলো ত্রিকোণমিতির জনক বা ত্রিকোণমিতির আবিষ্কারক। আচ্ছা, আরেকটা কথা যে আমরা যেহেতু ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতেছি, সো এই ট্রাইগোনোমেট্রি শব্দটা একটু আমাদের বিশ্লেষণ করা দরকার। আমরা ট্রাইগোনোমেট্রি শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দুইটা গ্রিক শব্দ পাই, একটা হলো ট্রাইগোনম যার বাংলা ত্রিভুজ, আর একটা হলো মেট্রন যার বাংলা হলো পরিমাপ। সো ইনিশিয়াল একটা ধারণা মনে হয় আমরা পেয়ে গেছি যে ট্রাইগোনোমেট্রি হলো এমন একটা জিনিস যেখানে ত্রিভুজের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। এক্স্যাক্টলি ডেফিনেশনে সেই কথাটাই বলা আছে যে গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু ও কোণের পরিমাপ আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতি। আচ্ছা, এবার একটু ত্রিকোণমিতির কয়েকটা আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আমরা দেখব। ওকে, এরপরে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল আলোচনায় চলে যাব। ওকে, সো ট্রিগোনোমেট্রির রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হলো পর্যাবৃত্ত গতি বিশ্লেষণ। আমরা কোনো পর্যাবৃত্ত গতি যখন বিশ্লেষণ করতে চাই তখন আমরা ট্রাইগোনোমেট্রি ব্যবহার করে থাকি। তোমরা ফিজিক্সে দেখে থাকবা যে বিভিন্ন সার্কুলার মোশনের যখন আমরা বিশ্লেষণ করতে চাই তখন কিন্তু ত্রিকোণমিতি ইউজ করি, এবং এই পর্যাবৃত্ত গতি বিশ্লেষণে আমরা মোস্টলি ইউজ করি কোনটা, সাইন ফাংশন বা কোসাইন ফাংশন। ওকে, এরপরে সেকেন্ড আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে একটু কথা না বললেই নয়, সেটা হলো যে বিভিন্ন উচ্চতা নির্ণয়। বিভিন্ন উচ্চতা নির্ণয়ে আমরা ট্রাইগোনোমেট্রি ব্যবহার করে থাকি। এই ব্যাপারটা আমি যদি তোমাদের একটু ক্লিয়ার করে দিই যে বিভিন্ন উচ্চতা নির্ণয় ব্যাপারটা কি। ধরো এটা কোনো একটা বিল্ডিং, ওকে, সো এবার তোমাকে প্রশ্ন করলো এই বিল্ডিংটার উচ্চতা বা হাইট তুমি নির্ণয় করো। সো তুমি যেহেতু নির্ণয় করতেছো, আমি ধরলাম তুমি মাটিতে দাঁড়ায় আছো। ওকে, সো এবার খেয়াল করো, ভূমি বরাবর বিল্ডিংটাকে যদি একটা সংযোগ রেখা কল্পনা করি এবং তুমি থেকে ওই বিল্ডিংটার শীর্ষ বরাবর একটা আমি রেখা কল্পনা করলাম, তাহলে দেখো তো ভাইয়া এখানে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে না? সো এবার তুমি সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব এই টাইপের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ইউজ করে তুমি এইচ এর মানটা বের করে ফেলতে পারো। সো এই হলো আমাদের ট্রাইগোনোমেট্রির দুইটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। একটা হলো পর্যাবৃত্ত গতি বিশ্লেষণ। আমরা যখন ফিজিক্স পড়ব তখন আমরা দেখব যে বিভিন্ন সার্কুলার মোশন বা পর্যাবৃত্ত গতি বিশ্লেষণ করার জন্য আমরা সাইন ফাংশন বা কোসাইন ফাংশনটা ব্যবহার করে থাকি। আরেকটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হলো যে বিভিন্ন উচ্চতা নির্ণয়। আমরা যদি কোনো টাওয়ারের উচ্চতা বলো বা এক বিল্ডিং এর ছাদ থেকে আরেক বিল্ডিং এর ছাদের উচ্চতা বা বিভিন্ন পর্বত শৃঙ্গের উচ্চতা, এরকম বিভিন্ন টাইপের যদি উচ্চতা বের করতে চাই তাহলে আমরা ত্রিকোণমিতিটা ব্যবহার করে থাকি। ওকে, সো আমার মনে হয় ত্রিকোণমিতির যে বেসিক ফান্ডামেন্টাল গুলো
এই জিনিসগুলো তোমাদের আয়ত্তে চলে আসছে। এবার আমরা ম্যাথমেটিক্যাল আলোচনায় চলে যাব। আমাদের বেসিক ফান্ডামেন্টাল বা থিওরি আলোচনা শেষ, এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল আলোচনায় চলে যাব। ম্যাথমেটিক্যাল আলোচনার ফার্স্টে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাঙ্গেল বা কোণ। ওকে, সো অ্যাঙ্গেল বা কোণের ফার্স্ট যে কথাটা, যে ভাইয়া আমরা জানি অ্যাঙ্গেল হলো দুই প্রকার, একটা হলো জ্যামিতিক কোণ বা জ্যামিতিক অ্যাঙ্গেল, এবং আরেকটা হলো ত্রিকোণমিতিক কোণ বা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। আমরা ফার্স্টে একটু জ্যামিতিক কোণ নিয়ে কথা বলবো, এরপরে আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে কথা বলবো। ওকে, সো একটু দেখি যে জ্যামিতিক কোণটা কাকে বলে। দুটি পরস্পর ছেদি সরলরেখা, আবার একটু খেয়াল করো, দুটি পরস্পর ছেদি সরলরেখা যদি কোনো বিন্দুতে এসে মিলিত হয় তাহলে সেই কোণ হয়, সেই কোণটাকে আমরা বলে থাকি জ্যামিতিক কোণ। আমি আবার একটু বলতেছি, দুটি পরস্পর ছেদি সরলরেখা যদি কোনো বিন্দুতে এসে মিলিত হয় তাহলে সেই বিন্দুতে যে কোণ বা অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি জ্যামিতিক কোণ। এবং জ্যামিতিক কোণের মানের একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা কি ভাইয়া? জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি এর সমান অথবা বড় এবং 360 ডিগ্রি এর সমান অথবা ছোট এর মাঝেই থাকবে। ওকে, এটা হলো জ্যামিতিক কোণের সীমাবদ্ধতা, যে জ্যামিতিক কোণের মানটা 0 ডিগ্রি এর সমান অথবা বড় অথবা 360 ডিগ্রি এর সমান অথবা ছোট। আচ্ছা, সো এই হলো জ্যামিতিক কোণের একবারে ফান্ডামেন্টাল কথা। সো জ্যামিতিক কোণ থেকে আর কিছু কথা না বললেই নয়, যে জ্যামিতিক কোণের কিছু টাইপ আছে, জ্যামিতিক কোণের স্পেশাল কিছু টাইপ আছে, যেমন সমকোণ একটা জ্যামিতিক কোণ, সরল কোণ একটা জ্যামিতিক কোণ, এরপরে পূরক কোণ একটা জ্যামিতিক কোণ, বা পূর্ণ কোণ একটা জ্যামিতিক কোণ। এরকম জ্যামিতিক কোণের অনেক টাইপ আছে, তার মধ্যে আমি স্পেশাল কয়েকটা টাইপ নিয়ে একটু তোমাদের সাথে কথাবার্তা বলি, যে জিনিসগুলো আমাদের না জানলেই নয়। সো ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রবৃদ্ধ কোণ। যে ভাইয়া প্রবৃদ্ধ কোণের ইংরেজি নাম হলো রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, প্রবৃদ্ধ কোণের ইংরেজি নাম হলো রিফ্লেক্স অ্যাঙ্গেল। এখন প্রশ্ন হলো যে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল জিনিসটা অ্যাকচুয়ালি কি? যদি কোনো জ্যামিতিক কোণের মান 180 ডিগ্রি এর চেয়ে বড় এবং 360 ডিগ্রি এর চেয়ে ছোট হয়, আমি আবার বলতেছি, যদি কোনো জ্যামিতিক কোণের মান 180 ডিগ্রি এর থেকে বড় এবং 360 ডিগ্রি এর থেকে ছোট হয়, তখন আমরা এই জ্যামিতিক কোণটাকে বলে থাকবো প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো পরিপূরক কোণ। আমরা সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পরিপূরক কোণ। এই পরিপূরক কোণের ইংরেজি নাম হলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, পরিপূরক কোণের ইংরেজি নাম হলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন কথা হলো যে ভাইয়া পরিপূরক কোণটা তাহলে কি জিনিস? আমি তোমাকে দুইটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, একটা হলো θ1 আর একটা হলো θ2। তুমি যদি এই দুইটা অ্যাঙ্গেলকে যোগ করে দেখো তাদের মান চলে আসছে 360 ডিগ্রি, তখন তুমি এই দুইটা কোণকে বলবা পরস্পর পরস্পরের পরিপূরক কোণ। ওকে, তো আমি আবার একটু বলি যে আমি তোমাকে দুইটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, একটা হলো θ1 আর একটা হলো θ2। তুমি যদি এই দুইটা অ্যাঙ্গেলকে যোগ করে দেখো তাদের ভ্যালুটা আসছে 360 ডিগ্রি, তখন তুমি দুম করে বলে দেবা এই দুইটা অ্যাঙ্গেল পরস্পর পরস্পরের পরিপূরক কোণ। আচ্ছা, আরেকটা লাস্ট টাইপ নিয়ে একটু তোমাদের সাথে কথাবার্তা বলি। যে জিওমেট্রিক কোণ বা জ্যামিতিক কোণের
আরেকটা স্পেশাল টাইপ আছে যে টাইপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো তির্যক কোণ। তির্যক কোণের ইংরেজি নাম হলো ট্রান্সভার্স অ্যাঙ্গেল। এবার চলে আসি যে ভাইয়া তির্যক কোণ জিনিসটা কি। যেসব জ্যামিতিক কোণের মান 90 ডিগ্রি এর গুণিতক নয় তাদেরকে বলে থাকি আমরা তির্যক কোণ। আমি আবার বলতেছি যে তির্যক কোণ বা ট্রান্সভার্স অ্যাঙ্গেল কাকে বলে? যেসব জ্যামিতিক কোণ 90 ডিগ্রি এর গুণিতক নয় তাদেরকে আমরা বলে থাকি তির্যক কোণ বা ট্রান্সভার্স অ্যাঙ্গেল। ওকে, সো আমরা আমাদের ম্যাথমেটিক্যাল যে ফার্স্ট টাইপটা ছিল জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক অ্যাঙ্গেল, এটা নিয়ে মোটামুটি যে বেসিক আলোচনা সে আলোচনা শেষ করে ফেলছি। তোমরা এবার একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এতটুকু এই সিম্পল জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো এখান থেকে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখে আমরা পরবর্তী টপিকে চলে যাব। তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, সো তোমরা অনেকেই কমেন্ট করছো যে বেসিক যে জিনিস সেটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটা ছোট্ট কোশ্চেন দেখি। এখানে কোশ্চেনটা কি বলছে? কোনটি তির্যক কোণ? এ নাম্বার অপশনে দিয়ে দিছে সমকোণ, বি নাম্বার অপশনে দিয়ে দিছে সরল কোণ, সি নাম্বার অপশনে দিয়ে দিছে পূর্ণ কোণ এবং ডি নাম্বার অপশনটা বলে দিছে কোনটি নয়। সো তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো তো ভাইয়া যে এখানে কোন অপশনটা কারেক্ট। তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো এখানে কোন অপশনটা কারেক্ট। ওকে, সো রাকিব আল হাসান কমেন্ট করছে ডি নাম্বার অপশন, নিয়ামতুল্লাহ নায়েব কমেন্ট করছে ডি নাম্বার অপশন, নোভান নাসিফ কমেন্ট করছে ডি নাম্বার অপশন। ওকে, সো অনেকেই কমেন্ট করছে সো ডি নাম্বার অপশন। এক্স্যাক্টলি তোমাদের সবার অ্যানসার কারেক্ট হইছে। সো তারপরে আমি একটু এটার মর্মার্থ বা শানে নজুলটা একটু তোমাদের বলে দিচ্ছি। যেমন প্রশ্ন করছিল কোনটি তির্যক কোণ। ওকে ফাইন, সো সমকোণের মান কত ভাইয়া? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি ডেফিনেটলি 90 ডিগ্রি এর একটা গুণিতক। সো সমকোণ কখনোই তির্যক কোণ নয়। আচ্ছা,
এবার চলে আসি সরল কোণ। সরল কোণের মান আমরা কত জানি? 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি এটাও কিন্তু 90 ডিগ্রি এর একটা গুণিতক। সো সরল কোণও আমার এখানে অ্যানসার না। এবার চলে যাই পূর্ণ কোণ। সো পূর্ণ কোণের মান আমরা কত জানি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি এটাও কিন্তু 90 ডিগ্রি এর একটা গুণিতক। সো ডেফিনেটলি পূর্ণ কোণ আমার এখানে অ্যানসার না। তাহলে এ অপশন অ্যানসার না, বি অপশন অ্যানসার না, সি অপশন অ্যানসার না, তাহলে অ্যানসার কোনটা হবে? অবশ্যই ডি নাম্বারটা হবে অ্যানসার না। ওকে, সো এই ছিল আমাদের ছোট্ট একটা কোশ্চেন। জিওমেট্রিক কোণ থেকে। সো আমার মনে হয় জিওমেট্রিক কোণ বা জ্যামিতিক কোণ ব্যাপারটা তোমরা অলমোস্ট ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা কোণের যে পরবর্তী টাইপ আছে ত্রিকোণমিতিক কোণ, সেটাতে একটু চলে যাব। সো আমাদের এখানে সেকেন্ড এবার আলোচনা হলো ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, সো ত্রিকোণমিতিক কোণ কাকে বলে এটা জানার জন্য আমার একটু কোয়াড্রেন্টের হিসাবটা জানা দরকার। সো এরকম একটা কোয়াড্রেন্টে এটা মূল বিন্দু এবং এই রাইট সাইডটাকে আমরা বলে থাকি ধনাত্মক এক্স অ্যাক্সিস, রাইট? মূল বিন্দু থেকে যে ডান দিকে এটাকে আমরা বলে থাকি ধনাত্মক এক্স অ্যাক্সিস বা ধনাত্মক এক্স অক্ষ। এই ধনাত্মক এক্স অক্ষটা ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয়, মূল বিন্দুকে কেন্দ্র করে এই ধনাত্মক এক্স অক্ষটার ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতিক কোণ। এখন প্রশ্ন হলো ভাইয়া, ধনাত্মক এক্স অক্ষ এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, আবার ধনাত্মক এক্স অক্ষ এটা কিন্তু ক্লকওয়াইজও ঘুরতে পারে, রাইট? সো ধনাত্মক এক্স অক্ষটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা হলো ধনাত্মক কোণ, এবং ধনাত্মক এক্স অক্ষটা ক্লকওয়াইজ ঘুরলে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা বলে থাকি ঋণাত্মক কোণ। আচ্ছা, এবার একটা ছোট্ট কথা বলে নেই, ত্রিকোণমিতিক কোণের মানের কোনো সীমাবদ্ধতা নেই। এটার মান যা ইচ্ছা তাই হতে পারে। ওকে, সো ত্রিকোণমিতিক কোণের মানের কোনো সীমাবদ্ধতা নেই, এটার মান যা ইচ্ছা তাই হতে পারে। আচ্ছা, এবার আমরা একটা স্পেশাল টাইপের কোণ নিয়ে একটু কথা বলে এরপরে আমরা एग्जांपले চলে যাব। ওকে, সো স্পেশাল টাইপের কোণটার নাম হলো সমপ্রান্তিক কোণ বা কোটার্মিনাল অ্যাঙ্গেল। ওকে, এবার আমরা একটা স্পেশাল টাইপের কোণ নিয়ে কথা বলবো যে কোণটার নাম হলো সমপ্রান্তিক কোণ বা কোটার্মিনাল অ্যাঙ্গেল। যে ভাইয়া সমপ্রান্তিক কোণ বা কোটার্মিনাল অ্যাঙ্গেল এই জিনিসটা অ্যাকচুয়ালি কি একটু খেয়াল করো, যে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে ধরো যে কোণটা পাই সেই কোণটা হলো 60 ডিগ্রি। ওকে, এবার আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে যে কোণটা পাবো এই কোণটা কত ভাইয়া? ডেফিনেটলি -300 ডিগ্রি। আমি আবার বলতেছি, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে যে কোণটা পাচ্ছি আমি ধরে নিলাম সেটা 60 ডিগ্রি। সো এই ক্ষেত্রে আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে যে কোণটা পাবো সেই কোণটা কত? -300 ডিগ্রি। এভাবে দুটি কোণের প্রান্ত বিন্দু যদি একটা সরলরেখার মধ্যেই থাকে, দুটি কোণের প্রান্ত বিন্দু যদি একটা সরলরেখার মধ্যেই থাকে তাহলে আমরা সেই কোণ দুইটাকে বলবো সমপ্রান্তিক কোণ বা কোটার্মিনাল অ্যাঙ্গেল। ওকে, সো এই ছিল আমাদের অ্যাঙ্গেল নিয়ে নানান কথাবার্তা। সো অ্যাঙ্গেল নিয়ে এই কথাগুলো যদি তোমরা বুঝে থাকো, একটা ছোট্ট एग्जांपल দেখে আমরা আমাদের অ্যাঙ্গেলের আলোচনা শেষ করে ফেলবো।
ছোট্ট যে এক্সাম্পলটা দেখব, আমার প্রশ্ন করলো নিচের কোনটি জ্যামিতিক কোণ, এরকম আমার একটা প্রশ্ন করলো যে নিচের কোনটি জ্যামিতিক কোণ দিয়ে এ নাম্বার অপশনে দিয়ে দিল ধরো -2π/3, বি নাম্বার অপশনে দিয়ে দিল -4π/3, সি নাম্বার অপশনে ধরো দিয়ে দিল 3π এবং ডি নাম্বার অপশনে ধরো দিয়ে দিল 4π/3। ওকে, সো তোমরা যদি ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণ বুঝে থাকো তাহলে একটু আমাকে এই কোশ্চেনটার অ্যানসার জানাও যে এখানে কোন অপশনটা কারেক্ট। একটা ছোট্ট কথা বলে দেই, এই যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতেছি এই কোশ্চেনটা ইসলামিক ইউনিভার্সিটিতে 2016-2017 সেশনে আসছিল। এই কোশ্চেনটা ইসলামিক ইউনিভার্সিটিতে 2016 এবং 2017 সেশনে আসছিল। সো তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এই অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট। আচ্ছা, সো অনেকেই কমেন্ট করতেছো যে ডি নাম্বার অপশন এক্স্যাক্টলি। সো তোমরা যারা যারা ডি নাম্বার অপশন কমেন্ট করছো তাদের সবারটাই কারেক্ট হইছে। আমি তারপর একটু কোশ্চেনটা শানে নজরুল বলে দিই যে ফার্স্ট অফ অল এ নাম্বার অপশনের দিকে খেয়াল করো ভাইয়া, এটা কিন্তু একটা নেগেটিভ কোণ, আর নেগেটিভ কোণ কখনোই জ্যামিতিক কোণ হতে পারে না। বি নাম্বার অপশনটাও একটা নেগেটিভ কোণ, সেটাও বাদ। সি নাম্বার অপশনটা যদি খেয়াল করো, এই সি নাম্বার অপশনটা যে কোণ দেয়া আছে এটার মান কিন্তু 360 ডিগ্রির থেকে বেশি, আর আমরা জানি যে জ্যামিতিক কোণের মান 360 ডিগ্রির চেয়ে বেশি হতে পারবে না। এবং ডি নাম্বার অপশনে যে কোণটা দেওয়া আছে 4π/3, এইটাকে যদি তুমি ভাঙাও তাহলে দেখবা চলে আসবে 240 ডিগ্রি, আর এই 240 ডিগ্রি এর মান কিন্তু জ্যামিতিক কোণের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের মধ্যে পড়ে যায়। সো ডেফিনেটলি আমার এখানে কারেক্ট অ্যানসার কোনটা? ডি নাম্বারটা। আচ্ছা, সো আমার মনে হয় অ্যাঙ্গেল বা কোণ নিয়ে যে আলোচনাগুলো আমরা করলাম এই ব্যাপারগুলো তোমরা একেবারেই ক্লিয়ার হয়ে গেছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে ভাইয়া আপনি কেন এত সোজা টপিক দিয়ে শুরু করলেন? আমরা ইন্টারমিডিয়েটে উঠে মনে করি যে ইন্টারমিডিয়েটে উঠেই আমরা ইউনিভার্সিটিতে উঠে গেছি বা আমরা পিএইচডি করতে চলে আসছি। সো ন্যাচারালি আমরা কি করি, সোজা সোজা টপিকগুলো বাদ দিয়ে দেই, দিয়ে কঠিন কঠিন টপিকগুলো কভার করি। এন্ড ইন ফিউচার দেখা যায় এডমিশন টেস্টে বা বোর্ড পরীক্ষায় যখন সোজা কোশ্চেনগুলো আসে তখন আমাদের ওই মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ আমি তো নিজেকে এতদিন পিএইচডি হোল্ডার দাবি করে আসছিলাম, দ্যাটস ওয়াই আমি সোজা সোজা টপিক পড়িনি, আমি কঠিন কঠিন টপিকগুলো পড়ছিলাম। ওকে, সো এই কারণে আমরা একেবারেই সোজা টপিক দিয়ে শুরু করছি যে অ্যাঙ্গেল বা কোণ। ওকে, আচ্ছা, সো এবার সময় যেহেতু আমাদের খুব খারাপ যাচ্ছে, পুরো দুনিয়ার সময় খুব খারাপ, একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সো এবার আমরা সময় রিলেটেড একটা টপিক দেখব যে ঘড়ি সংক্রান্ত ব্যাপার স্যাপার। ওকে, আমরা সময় রিলেটেড একটা ব্যাপার দেখব, ঘড়ি সংক্রান্ত ব্যাপার স্যাপার। আচ্ছা, সো ঘড়ি সংক্রান্ত এই টপিকটা শুরুতেই একটা কাজ করি, বড় সরো একটা ঘড়ি আমি আঁকায় রাখি। ওকে, সো একটা ঘড়িতে কি কি থাকে? বিভিন্ন মার্কিং করা থাকে, মার্কিং গুলো একটু করে নেই। 12, 6, 3,
9 1 2 4 5 7 8 10 11। আচ্ছা, একটা ঘড়ির, আচ্ছা আমরা যখন ঘড়ি সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করতেছি তখন আমরা জাস্ট দুইটা জিনিস নিয়ে চিন্তা করব, একটা হলো ঘন্টার কাঁটা আর একটা হলো মিনিটের কাঁটা। কেমন? কারণ আমাদের যে টেক্সট বুক আছে বা আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে সেকেন্ডের কাঁটা নিয়ে কোনো কথা বলা নাই। সো আমরা সেকেন্ডের কাঁটা নিয়ে কথা বলবো না, আমরা দুটো জিনিস নিয়ে কথা বলবো, একটা হলো মিনিটের কাঁটা আর একটা হলো ঘন্টার কাঁটা। সো তোমরা ন্যাচারালি দেখে থাকবা যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা সেটা প্রবাবলি একটু মোটা হয় আর একটু খাটো হয়, আর মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটার থেকে একটু চিকন হয় আর একটু লম্বা হয়। তো ধরে নাও এটা আমার একটা ঘড়ির দুইটা কাঁটা, একটা হলো ঘন্টার কাঁটা আর একটা হলো মিনিটের কাঁটা। আমাদের সকল আলোচনা এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ওকে, সো ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ঘন্টার কাঁটা। আচ্ছা, সো ঘন্টার কাঁটার ক্ষেত্রে একটু কথা শুরু করি, একটু খেয়াল করো তো, একটা ঘড়ির ঘন্টার কাঁটা তার অবস্থান থেকে পুরো যদি একটা বৃত্তাকার পথ ঘুরে আসে তখন সে কত ঘন্টা অতিক্রম করে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা। এই যে 12 ঘন্টায় সে কিন্তু একটা পুরো বৃত্তাকার পথ কভার করছে, রাইট? আর একটা বৃত্তাকার পথ মানে আমরা কিন্তু জানি 360 ডিগ্রি। সো আমি বলতে পারি না যে ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘুরে 360 ডিগ্রি। ওকে, সো এবার একটু ঐকিক নিয়ম করো, যদি 12 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে তাহলে 1 ঘন্টায় সে ঘুরবে কত ডিগ্রি? 360 ডিগ্রি বাই 12, দ্যাট মিন্স 30 ডিগ্রি। এটা একটু বক্স করে রাখো, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। ওকে, সো একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় তাহলে কত ডিগ্রি ঘুরতেছে? 1 ঘন্টায় কিন্তু ঘুরতেছে 30 ডিগ্রি। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এই হলো আমাদের ঘন্টার কাঁটার ইনার ফেজ বা ভিতরের ব্যাপার স্যাপার। এবার আমরা একটু মিনিটের কাঁটা নিয়ে কথা বলবো। আচ্ছা, সো এবার 2 নাম্বার আমরা যে মিনিটের কাঁটা নিয়ে কথা বলা শুরুর আগে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে নেই। একটা ঘড়ির মিনিটের কাঁটার কাজ কিন্তু অ্যাকচুয়ালি দুইটা। একটা কাজ হলো সে নিজে ঘুরবে, আর একটা কাজ হলো সে নিজে ঘোরার সাথে সাথে সে ঘন্টার কাঁটাকে ঘোরাবে। ওকে, সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের যে অ্যানালগ ঘড়িগুলো আছে সেই অ্যানালগ ঘড়িগুলোতে মিনিটের কাঁটার কাজ হলো দুইটা। একটা কাজ হলো সে নিজে ঘোরে এবং আর একটা কাজ হলো সে নিজে ঘোরার সাথে সাথে সে ঘন্টার কাঁটাকে ঘোরায়। আচ্ছা, এবার চলো আমরা এই দুইটা ব্যাপারে একটু ক্লিয়ার হয়ে নেব যে নিজে ঘোরার ক্ষেত্রে কি হয় আর ঘন্টার কাঁটাকে ঘোরানোর ক্ষেত্রে কি হয়। আচ্ছা, ভালো কথা। সো খেয়াল করো, একটা মিনিটের কাঁটা যখন তার অবস্থান থেকে ঘুরে আবার আগের অবস্থানে ফিরে আসে, একটা মিনিটের কাঁটা যখন তার অবস্থান থেকে ঘুরে আবার আগের অবস্থানে ফিরে আসে, আমরা কিন্তু সেটাকে বলি 60 মিনিট। এখান থেকে এখানে 5 10 15 20 25 30 35 40 45 50 55 60 মিনিট। এই 60 মিনিটে সে কিন্তু একটা বৃত্তাকার পথ অতিক্রম করতেছে, রাইট? সো আমি বলতে পারি সে নিজে ঘোরার ক্ষেত্রে 60 মিনিটে কত ডিগ্রি ঘোরে? যেহেতু সে 60 মিনিটে একটা বৃত্তাকার পথ অতিক্রম করে, সো ডেফিনেটলি সে 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি। এখন ঐকিক নিয়ম করো, যদি সে 60 মিনিটে 360 ডিগ্রি ঘোরে তাহলে সে 1 মিনিটে কত ডিগ্রি ঘুরবে?
360 কে যদি 60 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাবো 6 ডিগ্রি। এটা একটু বক্স করে রাখো, এটা আমাদের নেক্সটে আলোচনায় কাজে লাগবে। সো একটা ঘড়ির মিনিটের কাঁটা নিজে ঘোরার ক্ষেত্রে সে 1 মিনিটে কত ডিগ্রি ঘুরতেছে? 6 ডিগ্রি ঘুরতেছে, রাইট? আচ্ছা, এবার চলে যাব যে মিনিটের কাঁটা যখন ঘন্টার কাঁটাকে ঘোরায় সেক্ষেত্রে কি হয় ভাইয়া। ওকে, সো দেখো একটা মিনিটের কাঁটা যখন পুরো একটা বৃত্তাকার পথ ঘোরে সেটাকে কিন্তু আমরা বলতেছি 60 মিনিট, এবং 60 মিনিট মানে কত ঘন্টা? 1 ঘন্টা। সো এটা আমরা বলতেই পারি 60 মিনিটে মিনিটের কাঁটা ঘন্টাকে ঘোরাবে কত ডিগ্রি? ডেফিনেটলি 30 ডিগ্রি। যে ভাইয়া এইটা কিভাবে একটু বোঝা। 60 মিনিট যখন ঘুরবে তখন ঘন্টার কাঁটা কিন্তু 1 ঘন্টা বিচ্যুত হবে, রাইট? একটা মিনিটের কাঁটা যখন 60 মিনিট ঘুরবে তখন ঘন্টার কাঁটা কিন্তু 1 ঘন্টা বিচ্যুত হবে, এবং আমরা দেখেই আসছি যে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটুকু বিচ্যুত হয়? 30 ডিগ্রি বিচ্যুত হয়। তাই লিখছি যে 60 মিনিটে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ঘোরায় 30 ডিগ্রি। সো এখান থেকে আমরা বলতে পারি যে 1 মিনিটে মিনিটের কাঁটা ঘন্টাকে ঘোরায় 30/60, দ্যাট মিন্স হাফ ডিগ্রি। এটা একটু বক্স করে রাখো, এটা আমাদের কাজে লাগবে। ওকে, সো এটা হলো যে একটা মিনিটের কাঁটা যখন ঘন্টার কাঁটাকে ঘোরাবে তখন সে 1 মিনিটে ঘন্টার কাঁটাকে ঘোরাবে হাফ ডিগ্রি। ওকে, সো তোমরা যদি একটা ঘড়ির এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই ইনার ফেস গুলো বা ভিতরের ব্যাপারগুলো বুঝে থাকো তাহলে একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা ঘড়ির ভিতরের ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে আমরা এই ফর্মাল রুল ইউজ করে ফার্স্টে ম্যাথ দেখব, এরপরে আমরা ঘড়ির ম্যাথগুলো কিভাবে শর্টকাটে করতে হয় সেটা আমরা দেখব। ওকে, সো তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমরা একটা ঘড়ির ইনার ফেস বা ভিতরের ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা।
আচ্ছা, সো অনেকেই কমেন্ট করছে যে ঘড়ির যে ইনার ব্যাপার স্যাপারগুলো সেগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা ঘড়ি সংক্রান্ত কয়েকটা एग्जांपल দেখব। ওকে, সো এখানে एग्जांपलটা বলছে একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত। আমি আবার বলতেছি, একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত। সময় খারাপ যাচ্ছে তো তাই ঘড়ির কাঁটাগুলোকে একটু সম্মান দিয়ে চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছে যে কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত। ওকে, সো ফার্স্ট যেটা সেটা হলো সকাল 7টা 15 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে হবে। দুই নাম্বারটা দুপুর 12:15টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে হবে। এবং 3 নাম্বার হলো রাত 10টা 20 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা বের করতে হবে। ওকে, আচ্ছা, ভালো কথা। সো এবার আমি এখান থেকে তোমাদের 1 নাম্বারটা সলভ করে দেব, 3 নাম্বারটা সলভ করে দেব, এবং এই 2 নাম্বারটা আমি আগেই বলে দিচ্ছি এটা তোমরা বাসায় নিজেরা সলভ করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, আমি 1 নাম্বারটা সলভ করে দেব, 3 নাম্বারটা সলভ করে দেব, এবং 2 নাম্বারটা তোমরা বাসায় নিজেরা সলভ করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আচ্ছা, ভালো কথা। সো 1 নাম্বার ম্যাথটা কি বলছে যে সকাল 7টা 15 মিনিটে। এত সকাল আমরা তো নরমালি কেউ ঘুম থেকে উঠি না। আচ্ছা, যাই হোক, যেহেতু ম্যাথ দিছে করতেই হবে। সো সকাল 7টা 15 মিনিটে একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের বের করতে বলছে। সো ফার্স্টে আমরা একটা ফর্মাল ওয়েতে ম্যাথটা করার জন্য একটা ঘড়ি আঁকাই নিলাম। ওকে, ফাইন। সো এবার খেয়াল করো, যেহেতু 7টা 15 মিনিট বলছে, আমার 3 এর ঘর দরকার, 6 এর ঘর দরকার, 7 এর ঘর দরকার। আচ্ছা, ভালো কথা। যখন 7টা 15 মিনিট তখন কিন্তু মিনিটের কাঁটাটা এক্স্যাক্টলি থাকবে 3 এর ঘরে, রাইট? যখন সকাল 7টা 15 মিনিট তখন কিন্তু মিনিটের কাঁটাটা থাকবে এক্স্যাক্টলি 3 এর ঘরে, বাট ঘন্টার কাঁটাটা কিন্তু 7 এর ঘরে থাকবে না। ঘন্টার কাঁটাটা ওই 15 মিনিটের কারণে 7 থেকে একটু বিচ্যুত হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমি এখানে কয়টা অ্যাঙ্গেল পাইলাম? আমি এখানে একটা অ্যাঙ্গেল পাইলাম যেটার ভ্যালু হলো 90 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল পাইলাম যেটার ভ্যালু হলো 30 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে আর এই অ্যাঙ্গেলটুকু। আবার বলতেছি, দেখো, যখন মিনিটের কাঁটা 3 এ তখন 3 এবং 6 এর মধ্যবর্তী কোণ কত? তুমি বুঝতেই পারতেছো 90 ডিগ্রি। আবার 6 থেকে 7 মানে কত? 1 ঘন্টা। সো 1 ঘন্টায় ঘন্টার কাঁটা কতটুকু বিচ্যুত হয়? 30 ডিগ্রি। এজন্য এই 1 ঘন্টার জায়গায় আমরা লিখছি 30 ডিগ্রি। এবার আমাদের বের করতে হবে 15 মিনিট হওয়ার কারণে ঘন্টার কাঁটাটা 7 থেকে কতটুকু বিচ্যুত হয়ে গেছে। ওকে, সো এই 15 মিনিটের কারণে মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটাকে কতটুকু বিচ্যুত করছে এটা আমার বের করতে হবে। সো এটা এবার আমরা একটু বের করি। আমরা কিন্তু দেখেই আসছি যে মিনিটের কাঁটা, আমরা দেখেই আসছি মিনিটের কাঁটা 1 মিনিটে ঘন্টার কাঁটাকে বিচ্যুত করে কত ডিগ্রি? হাফ ডিগ্রি। ওকে, সো এবার কত মিনিটে এসে ঘন্টার কাঁটাকে বিচ্যুত করছে? 15 মিনিটে। সো মিনিটের কাঁটা 15 মিনিটে ঘন্টার কাঁটাকে বিচ্যুত করবে কত ডিগ্রি? ডেফিনেটলি 15/2 ডিগ্রি। সো এই যে ছোট অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটুকু হবে কত ভাইয়া? 15/2 ডিগ্রি। এখন আমার প্রশ্ন বলছে যে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী মোট কোণটা কত? সো চলো আমরা এবার মোট কোণটা বের করে ফেলি। একটা আমার কাছে দেওয়া আছে 90 ডিগ্রি প্লাস, আমি আরেকটা পাইছি 30 ডিগ্রি প্লাস, আমি আরেকটা কত পাইলাম? 15/2 ডিগ্রি। এবার আর কোনো কথা নাই, ক্যালকুলেটর ইউজ করা শুরু করে দাও। যদিও এডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সো সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি আপাতত ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। অথবা তুমি এটা ক্যালকুলেটর ছাড়াও দেখো, খুব ইজি ওয়েতে সলভ করতে পারো। 90 প্লাস 30 কত হবে? 120 ডিগ্রি প্লাস 15 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 7.5 ডিগ্রি। সো আলটিমেটলি এখানে आंसर কত হবে? 127.5 ডিগ্রি
এটাই কিন্তু আমার অ্যানসার। ওকে, সো এই ঘড়ির যে প্রথম ম্যাথটা, এটা এই ফর্মাল ওয়েতে তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা এই ফর্মাল ওয়েটা বুঝতে পারছি। এরপরে আমি 3 নাম্বার ম্যাথটা তোমাদের শর্টকাটে দেখাই দেব। আচ্ছা, এবার আমরা একটু ঘড়ির ম্যাথের শর্টকাট দেখব। ওকে, সো তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, আমি আবার বলতেছি, তোমাকে যদি প্রশ্ন করে যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, তখন তুমি डायरेक्टली অ্যানসারটা বলবা 11/2 m - 30 h, দুই পাশে মডুলাস চিহ্ন দিয়ে দিবা। ওকে, সো আবার শর্টকাটটা হলো 11/2 m, এই m মানে হলো মিনিটের মান মাইনাস 30 h, h মানে হলো ঘন্টার মান। ওকে, সো তুমি মিনিটের মানটা বসাই দিয়ে ঘন্টার মানটা বসাই দিয়ে দুম করে কিন্তু তুমি অ্যানসারটা বের করতে পারো। সো আমরা ফার্স্টে এই 1 নাম্বার ম্যাথটা শর্ট করব, এরপরে আমরা 3 নাম্বার ম্যাথটা শর্টকাট দিয়ে করব। সো 1 নাম্বার ম্যাথটা যদি শর্টকাট দিয়ে করতে চাই তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 11/2 m। সো এখানে m মানে মিনিটের মান, মিনিটের মান কত দেওয়া আছে 15 মাইনাস 30 h, h মানে কি ঘন্টার মান, সো ঘন্টার মান কত দেওয়া আছে 7। আচ্ছা, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে অবভিয়াসলি দেখবা চলে আসবে 127.5 ডিগ্রি। ওকে, এটা বলার অপেক্ষাই রাখে না যে এই অ্যানসারটা আসবে কি আসবে না। অবশ্যই অবশ্যই তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখবা অ্যানসারটা চলে আসবে 127.5 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা একটু 3 নাম্বার ম্যাথটা শর্টকাট ওয়েতে সলভ করব। ওকে, আচ্ছা, সো 3 নাম্বার ম্যাথটা কি বলছে, যখন রাত 10:20 দ্যাট মিন্স তোমার ঘুমানোর সময়, তখন ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। সো এটা যদি আমরা শর্টকাট ইউজ করে করতে চাই 3 নাম্বারটা, डायरेक्टली আমি লিখতে পারি থিটা ইকুয়াল 11/2 মিনিটের মান, এখানে মিনিটের মান কত দেওয়া আছে 20 মাইনাস 30 ঘন্টার মান, এখানে ঘন্টার মান কত দেওয়া আছে ভাইয়া 10। আচ্ছা, এবার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো কত আসে, 2 দ্বারা কাটলে 10, সো 110 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি, সো 110 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি, এটা আলটিমেটলি কত আসবে 190 ডিগ্রি। এখন অনেকেই আসো যে তোমরা দুম করে এটাকে অ্যানসার বলে দিবা, রাইট? কিন্তু ভাইয়া এটাকে অ্যানসার বলবো না। কেন এটাকে অ্যানসার বলবো না? যখনই দেখবা যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করার সময় অ্যাঙ্গেলটা আসছে 180 ডিগ্রি এর থেকে বেশি। আমি আবার বলতেছি যে যখনই দেখবা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা বের করার সময় অ্যাঙ্গেলটা আসবে 180 ডিগ্রি এর চেয়ে বেশি, তখন তোমার এক্স্যাক্টলি অ্যানসারটা হবে 360 ডিগ্রি মাইনাস যেই কোণটা বলে দিছে সেই কোণটা। সো এখানে আলটিমেটলি অ্যানসারটা কত আসবে তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।
আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে একটু খুঁতখুঁতি থেকে যায় যে ভাইয়া কেন 180 ডিগ্রি এর চেয়ে বড় মান আসলে সেটাকে আমরা 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিই। ওকে, সেটার কারণ নিয়ে একটু কথা বলি। যে এটা একটা ঘড়ি, রাইট? আমার ধরো বলে দিছে যে এই ঘড়িটা কয়টা বাজে, 10টা 20 মিনিট। আচ্ছা, যখন 10টা 20 মিনিট বাজে তখন কিন্তু ঘন্টার কাঁটাটা ঠিক 10-এর ঘরে থাকবে না, রাইট? ঘন্টার কাঁটাটা 10-এর ঘর থেকে একটু বিচ্যুত হয়ে যাবে, বাট মিনিটের কাঁটাটা কিন্তু ঠিক 20-এর ঘরে থাকবে। আচ্ছা, আমরা যে ফার্স্ট অ্যাঙ্গেলটা বের করছি 190 ডিগ্রি, এটা কিন্তু এই সাইডের অ্যাঙ্গেলটা। এখন আমরা চেষ্টা করি যে ঘড়ির ম্যাথগুলো যখন করব তখন আমরা সব সময় ক্ষুদ্রতম কোণগুলো নিয়ে কথা বলবো। সো খেয়াল করো, এই পুরোটা যদি একটা সার্কেল হয়, দ্যাট মিন্স 360 ডিগ্রি হয়, তাহলে তার এক পাশটা যদি 190 ডিগ্রি হয়, ডেফিনেটলি আরেকটাকে বের করার জন্য কি করব আমি? 360 ডিগ্রি থেকে এই বড় অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে দেব, তাহলে আমি এই ছোট অ্যাঙ্গেলটা পেয়ে যাব। সো এই কারণে আমরা ঘড়ির ম্যাথগুলো করার সময় আমরা বেসিক্যালি যখন 180 ডিগ্রি থেকে বড় মান আসে তখন আমরা 360 ডিগ্রি থেকে ওই 180 ডিগ্রি এর চেয়ে বড় মানটাকে বিয়োগ করে দিলে যেটা চলে আসে সেটাই হলো অ্যানসার। ওকে, সো এই হলো আমাদের ঘড়ির ব্যাপার স্যাপার। আমি আশা করি এখন যদি ঘড়ির ম্যাথ সংক্রান্ত কোনো ম্যাথ তোমাদের এইচএসসি পরীক্ষায়, স্যারের পরীক্ষায়, এডমিশন টেস্টে, চাকরির পরীক্ষায়, পিসিএস পরীক্ষায় আসে, সো আই হোপ সেগুলো তোমরা অ্যানসার করতে পারবা। ওকে, সো এই ছিল আমাদের ঘড়ি সংক্রান্ত ব্যাপার স্যাপার। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। সো নেক্সট টপিকে চলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটু এক্সপেক্ট করব যে 6.1 থেকে আর কোন টপিক তোমাদের কাছে একটু কঠিন মনে হয় তোমরা একটু কমেন্ট করো, সেই টপিকটা নিয়ে আমি কথা বলবো। 6.1 এর আর কোন টপিকটা তোমাদের কাছে একটু কঠিন মনে হয় তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেই টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। সো তোমরা কমেন্ট করতে থাকো, তোমরা কমেন্ট করতে করতে একটু কথা বলে নিই যে তোমাদের এই গ্রুপের যে অ্যাডমিন রকুনুজ্জামান রুকু ভাইয়া, উনি কিন্তু আমারও ব্যক্তিগত জীবনে টিচার ছিলেন। আমি ওনাকে খুবই রেসপেক্ট করি, উনি একটা রেসপেক্টেবল পারসন। সো উনি অ্যাকচুয়ালি তোমাদের এই গ্রুপটা খুলছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই খারাপ সময়ে যাতে তোমরা ঘরে বসে নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করতে পারো। ইনফ্যাক্ট উনি এরকম ফ্রি ক্লাস দিচ্ছে যাতে তোমরা বিনা খরচে কিছু শিখতে পারো। সো আমি আশা করব তোমরা সবাই তাকে ইন্সপায়ার করবা রেগুলার ক্লাস করে, এবং গ্রুপে তোমাদের অ্যাক্টিভিটি বাড়ায় প্রুফ করে দিবা যে সে যদি দিতে পারে তোমরাও কিন্তু নিতে পারো। ওকে, সো ব্যাপারটা হলো এরকম যে তুমি যখন নিবা তখন কিন্তু তার দেওয়ার আগ্রহটা আরো বেড়ে যাবে, বাট তুমি যখন নিবা না তখন কিন্তু তার দেওয়ার আগ্রহটা বাড়বে না। সো আই হোপ তোমরা নিতে থাকবা আর তিনি দিতে থাকবেন। ওকে, সো আমার পক্ষ থেকে তো সব সময় ভাইয়ার জন্য শুভকামনা। আমি আশা করব তোমরাও ভাইয়ার জন্য বেস্টটা করে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা একটু দেখি যে কে কে কমেন্ট করছো। আচ্ছা, সো একজন কমেন্ট করছে যে শাহরিয়ার তাসবিহ সব পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কোন পরিমাপ পদ্ধতি। ওকে,
এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কোণ পরিমাপ পদ্ধতি। কোণ পরিমাপের জন্য তিনটা পদ্ধতি প্রচলিত আছে। একটাকে আমরা বলে থাকি ষাটমূলক পদ্ধতি। আচ্ছা, একটাকে আমরা বলে থাকি বৃত্তীয় পদ্ধতি এবং আরেকটাকে আমরা বলে থাকি শতমূলক পদ্ধতি। ওকে, বেসিক্যালি আমরা এই তিন পদ্ধতির মাধ্যমে কোণ পরিমাপ করে থাকি। একটা হলো ষাটমূলক পদ্ধতি, একটা হলো বৃত্তীয় পদ্ধতি, আর একটা হলো শতমূলক পদ্ধতি। একটু বলে রাখা ভালো যে ষাটমূলক পদ্ধতির একককে আমরা বলে থাকি ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতির একককে আমরা বলে থাকি রেডিয়ান এবং শতমূলক পদ্ধতির একককে আমরা বলে থাকি গ্রেডিয়ান। আচ্ছা, সো ষাটমূলক পদ্ধতির একক হলো ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতির একক হলো রেডিয়ান এবং শতমূলক পদ্ধতির একক হলো গ্রেডিয়ান। এখানে আর কিছু এক্সট্রা জিনিস তোমাদের জানতে হবে যে ষাটমূলক পদ্ধতিতে আমরা এক সমকোণ সমান বলে থাকি 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান বলে থাকি 60 মিনিট এবং 1 মিনিট সমান বলে থাকি 60 সেকেন্ড। সো এখানে একটু খেয়াল করো তো, এই পদ্ধতির একেবারে ক্ষুদ্রতম যে একক সেটা কিন্তু 60 দ্বারা প্রকাশ করা হয়। সো 60 দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, দ্যাটস ওয়াই এই পদ্ধতিটার নাম হলো ষাটমূলক পদ্ধতি। আচ্ছা, এবার বৃত্তীয় পদ্ধতিতে চলে যাই। বৃত্তীয় পদ্ধতিতে আমাদের এক্সট্রা আর যে জিনিসটা জানতে হবে সেটা হলো রেডিয়ানের ডেফিনেশনটা কি। যেহেতু বৃত্তীয় পদ্ধতি, সো ডেফিনেটলি তোমার এখানে একটা বৃত্ত লাগবে। একটা বৃত্তের ব্যাসার্ধ তুমি অবভিয়াসলি জানো যে কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে। একটা বৃত্তের এই ব্যাসার্ধের সমান করে তুমি একটা চাপ কেটে নেবা। এই ব্যাসার্ধ যতটুকু ঠিক ততটুকু তুমি একটা চাপ কেটে নেবা। সেই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে আমরা বলে থাকি 1c বা 1 রেডিয়ান। ওকে, সো রেডিয়ানের ডেফিনিশনটা কি, যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের যদি সমান একটা চাপ কেটে নেই তাহলে সেই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হয়ে থাকে 1 রেডিয়ান। এখানে আরেকটু জিনিস না জানলেই নয়, যে তোমরা মাথায় রাখবা দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা একটু মনে রাখতে হবে যে দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। সো ডেফিনেটলি এখান থেকে আমি তাহলে বলতে পারি যে এক সমকোণ সমান পাই বাই 2 রেডিয়ান। এটা এক সমকোণ সমান পাই বাই 2 রেডিয়ান। আচ্ছা, এবার চলে যাই শতমূলক পদ্ধতি। সো এখানে নামটা দেখে কিন্তু তুমি বুঝতে পারতেছো এখানে 100 এর কোনো একটা কাজ কারবার আছে। এক্স্যাক্টলি ভাইয়া, শতমূলক পদ্ধতিতে এক সমকোণকে আমরা বলে থাকি 100 গ্রেড। ওকে, তো শতমূলক পদ্ধতিতে এক সমকোণ সমান আমরা বলে থাকি 100 গ্রেড। এতটুকু জিনিস যদি তোমরা মাথায় রাখো তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। সো এই হলো আমাদের কোণ পরিমাপের তিনটা পদ্ধতি এবং তাদের নিয়ে কিছু ইনফরমেশন আমি আরেকবার একটু রিভিউ করতেছি। কোণ পরিমাপের পদ্ধতি তিনটা: ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতমূলক পদ্ধতি। সো ষাটমূলক পদ্ধতির একক হলো ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতির একক হলো রেডিয়ান, শতমূলক পদ্ধতির একক হলো গ্রেডিয়ান। আচ্ছা, সো ষাটমূলক পদ্ধতিতে আমরা এক সমকোণ সমান বলে থাকি 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান বলে থাকি 60 মিনিট এবং 1 মিনিট সমান বলে থাকি 60 সেকেন্ড। আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা ফার্স্টে যেটা জানতে হবে সেটা হলো রেডিয়ানের সংজ্ঞা। একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা বলে থাকি 1 রেডিয়ান। আচ্ছা, এখানে এক্সট্রা যেটা সেটা হলো দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। সো আমি ডেফিনেটলি বলতে পারি এক সমকোণ সমান পাই বাই 2 রেডিয়ান। আচ্ছা, লাস্ট যেটা সেটা হলো শতমূলক পদ্ধতি। শতমূলক পদ্ধতিতে আমরা এক সমকোণ সমান বলে থাকি 100 গ্রেডিয়ান।
ওকে, সো এই হলো আমাদের কোণ পরিমাপের তিনটা পদ্ধতি। এবার আমরা এই তিনটা পদ্ধতির একটা ছোট্ট সম্পর্ক দেখব এবং সেই পদ্ধতিটাকে, সেই সম্পর্কটাকে কাজে লাগায়ে আমরা কোণের বিভিন্ন কনভার্সনের যে ম্যাথগুলো আছে, যে এক পদ্ধতিতে দেওয়া থাকলে আরেক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, এবার আমরা কোণ পরিমাপের তিনটা পদ্ধতির একটা সম্পর্ক দেখব। সম্পর্কটাকে এভাবে বলা হয় d/180 ইকুয়াল θ/π ইকুয়াল g/200। সো তোমাদের এডমিশন টেস্টেও এই সূত্রগুলোর প্রতিপাদন আসবে না। ইনফ্যাক্ট তোমাদের এই সৃজনশীল পরীক্ষায়ও কোনো সূত্রের প্রতিপাদন কিন্তু অ্যাকচুয়ালি আসে না। সো আমি সাজেস্ট করব যে সূত্রের প্রতিপাদন পড়ে তোমাদের এখন সময় নষ্ট করার দরকার নাই। তোমরা আপাতত যে কাজটা করবা, যে সূত্রটা একটু মনে রাখো, এরপরে তোমরা যখন সময় পাবা, একেবারেই যে পড়বা না এরকমটা না, তোমরা যখন সময় পাবা এটার প্রতিপাদন একটু তোমরা পড়ে নিবা। আচ্ছা, সো কোণ পরিমাপের তিনটা পদ্ধতির সম্পর্ক কি? d/180 ইকুয়াল θ/π ইকুয়াল g/200। এখানে d মানে হলো ডিগ্রিতে মান, θ মানে হলো রেডিয়ানে মান এবং g মানে হলো গ্রেডিয়ানে মান। ওকে, এটা একটু মনে রাখতে হবে। d মানে হলো ডিগ্রিতে মান, θ মানে হলো রেডিয়ানে মান এবং g মানে হলো গ্রেডিয়ানে মান। আচ্ছা, সো এবার চলো আমরা এই সম্পর্কটাকে কাজে লাগায় বেশ কিছু ম্যাথ করে ফেলি। সো এক নাম্বার আমরা এবার একটা ম্যাথ দেখব। ধরো তোমাকে এরকম প্রশ্ন করলো 7π/20 এই রেডিয়ানকে 60 মূলকে প্রকাশ করো। ওকে, সো আমার ফার্স্ট যে কোশ্চেন সেটা হলো যে 7π/20 রেডিয়ানকে 60 মূলকে প্রকাশ করো। সো চলো আমরা এবার এটা একটু সলভ করে ফেলি। দেখো আমার মানটা দেওয়া আছে রেডিয়ানে, বের করতে বলছে 60 মূলকে বা ডিগ্রিতে। নিয়ে কাজ করলেই কিন্তু হচ্ছে। আমি সুন্দর করে লিখতে পারি d/180 ইকুয়াল θ/π। ওকে, সো এখান থেকে আমি যদি নেক্সট লাইনে প্রসিড করি তাহলে কিন্তু লেখাই যায় যে d ইকুয়াল θ/π ইনটু 180। এবার যদি মানগুলো আমি বসায় দেই, থিটা বা রেডিয়ান মান কত দেওয়া আছে? 7π/20। সো মানটা বসায় দাও, 7π/20 ইনটু এই যে নিচের পাই ইনটু 180। সো দেখো এখানে আলটিমেটলি কত আসে? পাই পাই কিন্তু ক্যান্সেলড আউট হয়ে যায়। সো 20 দ্বারা যদি 180 কে কাটি তাহলে কিন্তু আমি পাবো 9। সো 7 নং কত হচ্ছে ভাইয়া? 63। সো আমার এখানে অ্যানসার হলো 63 ডিগ্রি। ওকে, সো তোমরা যদি এই এক নাম্বার ম্যাথটা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা এক নাম্বার ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, সো এবার আমরা দুই নাম্বার ম্যাথটা নিয়ে কথা বলবো। দুই নাম্বার ম্যাথটা কি বলছে যে 7π/32 রেডিয়ানকে 60 মূলকে প্রকাশ করো। ওকে, সো আমার দুই নাম্বার ম্যাথটা কি বলছে যে 7π/32 কে 60 মূলকে প্রকাশ করো। সো আমরা 60 মূলকে প্রকাশ করতে বলছে যেহেতু এবং মানটা যেহেতু দিয়ে দিয়েছে রেডিয়ানে, প্রথম দুইজন নিয়ে কাজ করলেই হচ্ছে d/180 ইকুয়াল θ/π। সো এখান থেকে আমি নেক্সট লাইনে যদি প্রসিড করি লিখতেই পারি d/100 d ইকুয়াল, সো আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি যে d ইকুয়াল θ/π ইনটু 180। ওকে,
সো এবার যদি মানগুলো বসাই দেই তাহলে ডি এর মান কত চলে আসে ভাইয়া একটু খেয়াল করো তো। থিটা এর মান দেওয়া আছে 7 পাই বাই 32 ইনটু নিচের পাই ইনটু 180। ওকে, এবার দেখো পাই পাই কিন্তু ক্যান্সেলড আউট হয়ে যায়, রাইট? এবার একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে। সো তোমরা মাথায় রাখবা যে এই দশমিকের ম্যাথগুলো যেগুলো সেগুলো যেসব ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ন্যাচারালি সেসব ইউনিভার্সিটিতে আসবে না। ওকে, আচ্ছা এবার একটু ক্যালকুলেটর ইউজ করো। 7 ইনটু 180 ভাগ 32 কত চলে আসে ভাইয়া? 39.375 ডিগ্রি। আমার কত চলে আসবে পান ডিগ্রিতে? 39.375 ডিগ্রি। এবার তুমি কোনো অপশনে যদি দেখো যে এরকম দশমিক দিয়ে অ্যানসার দেওয়া নাই, তখন অ্যানসারটাকে কিভাবে বিভক্ত করতে হবে? মিনিট এবং সেকেন্ডে বিভক্ত করতে হবে। সো অ্যানসারটাকে যদি তুমি মিনিট এবং সেকেন্ডে বিভক্ত করতে চাও তাহলে তুমি একটা কাজ করবা যে জাস্ট তোমার ক্যালকুলেটরে, আমি ইউজ করতেছি FX 570MS, এই ক্যালকুলেটরে দেখবা যে HYP, একটু যদি তোমরা ভালো করে খেয়াল করো যে HYP ঠিক তার বামে একটা আছে বাটন, যে বাটনটায় একটা ডট দেওয়ার পরে কয়েকটা কমা দেওয়া আছে। সো এই বাটনটা চাপলেই তোমরা দেখবা অ্যানসার চলে আসবে 39 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড। ওকে, দেখবা অ্যানসার চলে আসবে 39 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড। এটাই কিন্তু আমার অ্যানসার। ওকে, সো আমার মনে হয় যে এই দশমিক ডিগ্রিটাকে কিভাবে মিনিট এবং সেকেন্ডে ভাগ করতে হবে এটাও তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার 3 নাম্বার একটা ম্যাথ আমরা একটু দেখব। ধরো 3 নাম্বার একটা ম্যাথ তোমাকে এরকম দিয়ে দিছে 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। সো আমার ম্যাথটা কি বলছে? 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, এই পুরো মিনিট সেকেন্ডকে আমরা শুধুমাত্র ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে আসব। সো সেটা আমরা কি করতে পারি? 50 ডিগ্রি প্লাস, আমি যদি মিনিটকে ডিগ্রি বানাতে চাই তাহলে একটা 60 দ্বারা ভাগ করে দিতে হবে, প্লাস আমি যদি সেকেন্ডকে ডিগ্রি বানাতে চাই তাহলে আমার দুইটা 60 দ্বারা ভাগ করে দিতে হবে। সো আলটিমেটলি এখান থেকে দেখো কত চলে আসে। সো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবা চলে আসবে 810/16 ডিগ্রি। ওকে, এটাকে যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করো তাহলে দেখবা চলে আসবে 810/16 ডিগ্রি। সো আমার এবার কাজ হলো আমি এই 810/16 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব। সো আমার সম্পর্কটা যেন কি ছিল? d/180 ইকুয়াল θ/পাই। সো এখান থেকে আমি যেহেতু রেডিয়ান মানটা বের করতে চাই, থিটাকে যদি রেখে দেই তাহলে এভাবে লেখাই যায় d/180 ইনটু পাই। সো d এর মানটা এবার তুমি বসায় দাও, তাহলে কত আসবে ভাইয়া? d এর মান কত আছে? d এর মান আছে 810/16। সো 810/16 ইনটু 180 ইনটু পাই। ওকে, এবার ক্যালকুলেটর ইউজ করো তুমি, তাহলে কত মান চলে আসবে? 810 ভাগ 16 ভাগ 180। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি এরকম থাকে যে 9π/32 তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। আমি আবার বলতেছি, যদি পাইটাকে না ভাঙায়ে
ডিরেক্টলি 9 পাই বাই 32 রেডিয়ান রেখে দেয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। বাট যখন দেখবা যে পাই দেওয়া নাই তখন এই ক্ষেত্রে আমাদের যে ভুলটা হয় আমরা পাই এর মান 180 বসায় দেই। সো কখনোই কিন্তু ভাইয়া পাই এর মান 180 বসায় দিবা না, তাহলে সেটা কিন্তু আবার ডিগ্রিতেই চলে যাচ্ছে। সো এখানে আমার পাই এর মান বসায় দিতে হবে 3.1416। সো পাই এর মান যদি 3.1416 বসায় দেই, 9 into 3.1416 by 32 এখানে চলে আসবে 0.88 রেডিয়ান। ওকে, এটাই হলো আমার অ্যানসার। সো আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো যে যদি রেডিয়ানে মান বের করতে বলে তাহলে পাই দিয়ে যদি অ্যানসার দেয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি পাই দিয়ে অ্যানসার দেওয়া না থাকে সেক্ষেত্রে আমার পাই এর জায়গায় কত বসায় দিতে হবে? 3.1416 বসায় দিতে হবে। ওকে, সো এই ছিল আমাদের কোন পরিমাপের তিন পদ্ধতির মধ্যে রিলেশন এবং কনভার্সন। এই টপিকটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া তোমরা এই টপিকটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, সো এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকটা অ্যাকচুয়ালি আমরা এসএসসি তেও অনেকবার পড়ে আসছি, বাট প্রবলেমটা হলো এখানে আমাদের কিছু কনসেপচুয়াল ভুল ছিল। যে কনসেপচুয়াল ভুল থাকার কারণে আমাদের ম্যাথ করতে গিয়ে প্রবলেমে পড়তে হয়েছে আমাদের। সো আমরা এবার যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত। ওকে, আমরা এই ফর্মুলাটারও কোনো প্রুফ দেখব না। ওকে, আমরা সো এসএসসি তে অনেকবার পড়ে আসছি যে কোনো একটা বৃত্তচাপের দৈর্ঘ্য যদি হয় s তাহলে সেই দৈর্ঘ্যটা বের করার সূত্র হলো s r থিটা, যেখানে r হলো ওই বৃত্তের ব্যাসার্ধ এবং s হলো কেন্দ্রে উৎপন্ন কোণ। আমি যদি চিত্রটা দেখাই যে এরকম একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r এবং কোনো একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য যদি হয় s এবং বৃত্তচাপটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, আমি আবার বলতেছি যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r এবং ওই বৃত্তের যে কোনো একটা চাপ s যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এই চাপের দৈর্ঘ্য বের করার সূত্রটা হলো s r থিটা। আচ্ছা, এখানে কনসেপচুয়াল ভুলটা কি যে ভাই এই থিটা কোণের মানটা কেউ যদি ডিগ্রি এককে বা গ্রেডিয়ান এককে বসায় দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই থিটা কোণের মানটা শুধুমাত্র রেডিয়ান এককে বসাতে হবে। ওকে, সো এই হলো আমাদের ব্যাপার স্যাপার যে যদি কখনো s r থিটা সূত্রটা ইউজ করতে হয় তখন এই থিটা কোণের মানটা আমরা কি কোন এককে বসাবো? রেডিয়ান এককে বসাবো। যদি থিটা কোণের মানটা আমরা গ্রেডিয়ান বা ডিগ্রি এককে বসাই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা ভুল হবে। সো এই টাইপের একটা ছোট্ট ম্যাথ আমি তোমাদের যদি एग्जांपल দিয়ে দেই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। একটা ছোট্ট एग्जांपल আমি দেই, এই एग्जांपलটা আমি সলভ করে দিব না, তবে এই एग्जांपलটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা বাসায় করবা। ধরো এরকম বললো যে কোন বৃত্তের চাপ আমার কাছে বলে দিল 5 মিটার। ওকে, এবার বললো চাপটি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ
বলে দিল 36°45' হলে ওই বৃত্তটার ব্যাসার্ধ কত। ওকে, এরকম একটা কোশ্চেন করলো যে কোন বৃত্তের চাপ 5 মিটার, চাপটি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ 36°45' হলে ব্যাসার্ধ কত। সো এখানে খেয়াল করো, বৃত্ত চাপের দৈর্ঘ্য দেওয়া আছে, দ্যাট মিন্স আমার s এর ভ্যালুটা দেওয়া আছে, বের করতে বলছে ব্যাসার্ধ r। সো আমার r কি দরকার, কোণ দরকার। বাট এখানে দেখো যে কোণটা দিয়ে দিছে এটা কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে, রাইট। সো ফার্স্টে আমার কি করতে হবে, এই কোণটাকে রেডিয়ান বানাতে হবে। সো এই কোণটাকে রেডিয়ান বানানোর ফলে আমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব যে আমার s r থিটা, সেখান থেকে যদি r বের করতে চাই তাহলে s/θ। সো এই एग्जांपलটা তোমরা একটু বাসায় নিজেরা সলভ করবা। ওকে, সো আমি আশা করি এই एग्जांपलটা তোমরা একটু বাসায় নিজেরা সলভ করবা। সো এই টপিকটা যদি বুঝে থাকো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আচ্ছা, সো অনেকেই কমেন্ট করছে যে এই টপিকটা তারা বুঝতে পারছে। আচ্ছা, এবার আমরা লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা 6.1 এর লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তকলার ক্ষেত্রফল জিনিসটা কি এটা আগে আমি তোমাদের বুঝাই। কোন একটা বৃত্তে যে কোনো একটা চাপ, আমি আবার বলতেছি, কোন একটা বৃত্তে যে কোনো একটা চাপ যে ক্ষেত্রফলটা তৈরি করে সেই ক্ষেত্রফলটাকে আমরা বলে থাকি বৃত্তকলার ক্ষেত্রফল। ওকে, আমি আবার বলতেছি, কোন একটা বৃত্তে যে কোনো একটা চাপ যে ক্ষেত্রফলটা তৈরি করে সেটাকে আমরা বলে থাকি বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, সো আমার এই বৃত্তকলার ক্ষেত্রফলটাকে ধরো আমি নাম দিলাম a। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমার বের করতে হবে। আমি ফার্স্টে যে কাজটা করব যে আমি এই ব্যাসার্ধটার উপরে একটা লম্ব টানবো। ওকে, এই লম্বটাও কিন্তু এই বৃত্তের একটা ব্যাসার্ধ, রাইট। আমি আবার বলতেছি, ব্যাসার্ধটার উপরে আমি একটা লম্ব টানবো, এই লম্বটাও কিন্তু বৃত্তের একটা ব্যাসার্ধ। আমি একটু নাম দেই, বৃত্তটার কেন্দ্র হলো O, বৃত্তটার এই ব্যাসার্ধটার নাম হলো OA, এই ব্যাসার্ধটার নাম হলো OB, আর এই বিন্দুটার নাম হলো OC। ওকে, সো এবার দেখো তো আমি এভাবে বলতে পারি না AOC এর ক্ষেত্রফল বাই AOB এর ক্ষেত্রফল ইকুয়াল AOC কোণ বাই AOB কোণ। এটাকে আমি বলতে পারি, একটু ভালো করে খেয়াল করো, AOC এর ক্ষেত্রফল বাই AOB এর ক্ষেত্রফল ইকুয়াল টু AOC কোণ বাই AOB কোণ। এটা আমি কিভাবে বললাম, এটা মাথায় রাখবা, কোন একটা চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক,
আবার চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। দেখো এই চাপটা যে কোণ উৎপন্ন করছে, এবি চাপটা ডেফিনেটলি তার থেকে বড় কোণ উৎপন্ন করছে। আমি বৃত্তকলার ক্ষেত্রফলটার নাম দেই a' তাহলে আমাদের আর ভুল হবে না। দেখো এসি চাপটা যে কোণ উৎপন্ন করছে, এবি চাপটা ডেফিনেটলি তার থেকে বড় কোণ উৎপন্ন করছে, তাহলে আমি বলতে পারি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। আবার এসি চাপটা যে ক্ষেত্রফলটা উৎপন্ন করছে, এবি চাপটা তার থেকে বড় ক্ষেত্রফল উৎপন্ন করছে। সো আমি বলতে পারি কোন একটা বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলও চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। সো একটু খেয়াল করো, চাপ দ্বারা উৎপন্ন কোণ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, আবার চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলও চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। সো আমি সেখান থেকে আলটিমেটলি বলতে পারি ক্ষেত্রফলটাও কোণের সমানুপাতিক। সো এখান থেকে আমি বলছি AOC এর ক্ষেত্রফল বাই AOB এর ক্ষেত্রফল ইকুয়াল AOC কোণ বাই AOB কোণ। আমি ধরে নিলাম AOC কোণটা হলো থিটা এবং AOB কোণ তো তুমি দেখতেইছো এক সমকোণ। এই থিটাটা আমি একটু বলে দিলাম, এটা হলো রেডিয়ান কোণ। আমি থিটাটা কি বলে দিলাম ভাইয়া? থিটাটা আমি বলে দিলাম রেডিয়ান কোণ। এখন যদি তুমি মান বসায় দাও AOC এর ক্ষেত্রফল, এই AOC এর ক্ষেত্রফল কিন্তু আমি বলছি বৃত্তকলার ক্ষেত্রফল, দ্যাট মিন্স A প্রাইম বাই AOB এর ক্ষেত্রফল। সো একটু খেয়াল করো, এই AOB কিন্তু এই পুরো বৃত্তটার 4 ভাগের 1 ভাগ। আমি আবার বলতেছি এই AOB এই মাঝখানের অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু পুরো বৃত্তটার ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। সো এটা আমি লিখতে পারি 1/4 পাই আর স্কয়ার, আচ্ছা, ইকুয়াল AOC কোণ। সো AOC কোণের রেডিয়ান মান আমি কত নিছি? থিটা বাই AOB কোণ। সো AOB কোণ মানে কিন্তু এক সমকোণ, এক সমকোণের রেখে আসছি π/2। সো আলটিমেটলি এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা বৃত্তকলার ক্ষেত্রফল চলে আসবে হাফ আর স্কয়ার থিটা। এখানে অবশ্যই ভাইয়া যে থিটা কোণটা নিয়ে আমরা কথা বলতেছি, এই থিটা কোণটা কিন্তু রেডিয়ান কোণ। তুমি যদি থিটা কোণটা অন্য কোনো এককে নাও তাহলে কিন্তু আমাদের ম্যাথটা ভুল হবে। সো এই হলো আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। কোন একটা বৃত্তের যদি বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলে তাহলে সূত্রটা হলো হাফ আর স্কয়ার থিটা, যেখানে আর হলো ব্যাসার্ধ এবং থিটা হলো রেডিয়ান কোণ। সো এই হলো আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল। এই টাইপের অনেক ম্যাথ তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই ম্যাথগুলো তোমরা সলভ করে ফেলবা। সো শেষ করার আগে একটু কথা বলে নেই, সেটা হলো যে ম্যাথমেটিক্স আর ফিজিক্স এই দুইটা সাবজেক্ট হইলো প্র্যাকটিস ওরিয়েন্টেড। তুমি ভাইয়ার ক্লাসে পড়লা, পড়ার পর বইটা বন্ধ করে রেখে দিলা, দিয়ে একটা ঘুম দিলা, ঘুম থেকে উঠে সকালে দেখলা যে পরের দিন আবার প্রাইভেট পড়ার সময় হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি ভাইয়া কিছু শিখতে পারবা না। সো তোমরা যে ক্লাসগুলো করবা সেই ক্লাস ওরিয়েন্টেড টপিকগুলো অবশ্যই বই থেকে ভালোভাবে প্র্যাকটিস করবা, কারণ একটা ক্লাসের শিডিউল টাইম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আর এখন যে সময়টা আমরা অনলাইনে ক্লাস করতেছি, এই ভার্চুয়াল ক্লাসে আমাদের একেবারেই মন বসে না। আমাদেরকে ইউটিউবিং করতে বলো, ইউটিউব দেখতে বলো, আমাদেরকে মুভি দেখতে বলো, ড্রামা দেখতে বলো, সবকিছুই ভালো লাগে, বাট ভার্চুয়াল ক্লাস কিন্তু যে বই ফলো করো না কেন তোমরা সেই বই থেকে আজকে যে টপিকগুলো আমি পড়াইলাম এই টপিকগুলো ওরিয়েন্টেড ম্যাথ সলভ করে ফেলবা। সো নেক্সট ক্লাস কবে হবে এটা তো অবভিয়াসলি আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট করে জানাই দেব। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, ভাইয়ের জন্য সবাই দোয়া করবা। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।